মির্জা আব্বাসের বাড়ি লুকিয়েছিল ফয়সাল, বাংলাদেশেই গ্রেপ্তার হাদির খুনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অবশেষে রক্ষা হল না হাদির খুনের। নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন। ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ। লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন, কিন্তু গোয়েন্দা তদন্ত এবং আমাদের হাতে আসা অকাট্য প্রমাণ বলছে ভিন্ন কথা। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে। শুটার ফয়সাল করিম মাসুদ দুবাই নয়, বরং বাংলাদেশেই অবস্থান করছেন। কিন্তু কোথায় লুকিয়ে আছে শুটার? কার শেল্টারে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন? কারো ছত্রছায়ায় হাদিকে হত্যা করা হলো? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি হাদি হত্যার সেই অজানা রহস্য এবং ফয়সালের অবস্থানের আসল সত্য। মূল ঘটনায় যাওয়ার আগে একটি প্রশ্ন, আপনারাও কি চান শরীফ উসমান হাদির খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক? যদি তাই হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। উসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই যার নাম সবার মুখে মুখে এবং মামলার এজাহার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবখানেই যাকে হত্যার মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই শুটার ফয়সাল করিম মাসুদ অবশেষে প্রকাশ্যে এলেন। তবে পুলিশের হাতে ধরা দিতে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নতুন এক নাটকের জন্ম দিতে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল পরপর দুইবার ফেসবুক লাইভে আসেন এক কুখ্যাত আসামি। এসেই তিনি দাবি করেন তিনি নাকি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। তিনি দাবি করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের সীমানা পাড়িয়ে সুদূর দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, কিন্তু একজন চিহ্নিত খুনি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে, সে চাইলেই কি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারে? আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের ওই 10 থেকে 15 মিনিটের ভিডিও বার্তাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে, আর সেই বিশ্লেষণেই বেরিয়ে এসেছে তার সাজানো মিথ্যার পাহাড়। ফয়সাল তার ভিডিওতে বারবার একটি কথাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আমি দেশে নেই, আমি দুবাই আছি। তিনি ভাবছেন লোকেশন দুবাই দেখালেই পুলিশ হয়তো হাল ছেড়ে দেবে। কিন্তু দর্শক, তিনি একটি বড় ভুল করে ফেলেছেন, আর সেই ভুলটি হলো তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পারিপার্শ্বিক শব্দ। যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই বা সৌদি আরবে গিয়েছেন বা খেকেছেন, তারা খুব ভালো করেই জানেন সেখানকার ট্রাফিক আইন কতটা কড়া। সেখানে রাস্তায় হর্ন বাজানো রীতিমতো দণ্ডনীয় অপরাধ, এবং এর জন্য বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। দুবাইয়ের রাস্তায় সাধারণত পিন পতন নীরবতা থাকে, অথচ ফয়সালের লাইভ ভিডিওটি যখন আপনারা হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন, তখন তার কথার পিছনে স্পষ্টভাবে ভেসে আসবে রিকশার বেলে টুংটাং শব্দ, পুরনো ইঞ্জিনের বাসের কর্কশ হর্ন এবং জামে আটকা থাকা রাস্তার সেই চিরচেনা কোলাহল। দুবাইয়ের মতো একটি হাই প্রোফাইল শহরে কি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ির মতো হর্নের শব্দ পাওয়া সম্ভব? এ শব্দগুলো কোনোভাবেই আরবের মরুভূমির দেশের নয়, বরং এ নয়েজ বা কোলাহল স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ফয়সাল কোনো শীততাপ নিয়ন্ত্রিত আরবীয় দালানে নেই, বরঞ্চ তিনি অবস্থান করছেন বাংলাদেশেই, যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গী। এই একটি অডিও ক্লিপই তার দুবাই পলায়নের তথ্যকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ভিডিওতে ফয়সাল নিজেকে একজন সফল এবং বিত্তবান ব্যবসায়ী হিসেবে জাহির করার চেষ্টা করেছে। তিনি দাবি করেছেন তার আইটি ফার্ম আছে এবং তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসা আছে। তিনি তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপিও দেখিয়েছেন। এখন সাধারণ যুক্তিতে আসুন, একজন গোল্ডেন ভিসাদারী কোটিপতি ব্যবসায়ী যিনি দাবি করেছেন তিনি দুবাইয়ে আছেন, তিনি নাকি প্রতি মাসেই দুবাইয়ে যান। তিনি কি এমন কোনো সস্তা মেসে বা রাস্তাধারের হোটেলে উঠবেন যেখানে বাইরের শব্দ সরাসরি রুমে চলে আসে? দুবাইয়ের সাধারণ মানের হোটেলগুলো সাউন্ডপ্রুফ বা শব্দরোধী হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভিডিওর একটি অংশে তার ব্যাকগ্রাউন্ডে খুবই মৃদু সুরে বাংলা গান বাজার শব্দ শোনা যায়। দুবাইয়ে কি পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার সম্ভাবনা কতটুকু? এটি তখনই সম্ভব যখন আপনি কোনো বাঙালি অধ্যুষিত মেসে বা কলোনিতে লুকিয়ে থাকেন, যেখানে দেওয়ালগুলো পাতলা আবরণে ঢাকা থাকে। নিজেকে হাই প্রোফাইল দাবি করা ফয়সালের এই ভিডিওর পরিবেশ তার দাবির সাথে কোনোভাবেই মিলছে না, বরং বোঝা যাচ্ছে তিনি আত্মগোপনে থেকে খুব সাধারণ মানের কোনো জায়গায় দিন পার করছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ফয়সাল লাইভে এমন কিছু তথ্য দিয়েছেন যা উল্টো তার মোটিভ বা উদ্দেশ্যকেই প্রমাণ করে দিয়েছে। তিনি স্বীকার করেছেন 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের ফলে তিনি ব্যবসায়িক মন্দায় পড়েন এবং সরকারি কাজ বা প্রজেক্ট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছেন যে একটি সরকারি প্রজেক্ট বা কাজ পাইয়ে দেওয়ার কথা বলে শহীদ শরীফ উসমান হাদি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন।
ফয়সাল যদি এতটাই যোগ্য আইটি এক্সপার্ট হয়, ব্যাটল অফ 71 গেমের নির্মাতা হন, তবে কাজ পাওয়ার জন্য তাকে কেন 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে? ফয়সাল তার লাইভে অকপটে স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি তার বাইক নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তার দাবি হল হত্যাকাণ্ডের ঠিক 10 মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন। অপরাধ জগতের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত। ঠিক 10 মিনিট আগেই কেন তিনি আসবেন এবং তিনি চলে আসার পরপরই কেন হাদিকে গুলি করা হলো, হত্যা করা হলো? এই টাইমিংটা কি খুব বেশি কাকতালীয়? গোয়েন্দারা ধারণা করছেন ফয়সাল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বা রেকি করতেই সেখানে গিয়েছিলেন। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে হাদি সেখানে আছে এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা। তারই উপস্থিতি প্রমাণ করে তিনি এই ছকেরই অংশ। ফয়সালের নাটকের শেষ এখানেই নয়। তিনি দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুবাই চলে গেছেন, কিন্তু তার ফোনটি নাকি তার 5 বছরের ভাঙিনা ভেঙে দিয়েছে। তাই তার কাছে আর আগের মোবাইল বা সিম কার্ড নেই। একজন মানুষ যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার কাছে তার মোবাইল ফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, আর তিনি বলছেন সে ফোনটি নাকি বাচ্চার হাত থেকে পড়ে হারিয়ে গেছে। এটি কি বিশ্বাসযোগ্য? মোটেও নয়। এটি মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন যাতে ট্র্যাক না করা যায়, সেজন্যই তিনি ইচ্ছা করে তার ফোনটিকে ধ্বংস করে বা সিম কার্ড পরিবর্তন করে ফেলেছেন। ভাগিনা ফোন ফেলে দিয়েছে, এটি একটি শিশুসুলভ অজুহাত মাত্র। পুরো ভিডিওটিতে ফয়সাল নিজেকে ভুক্তভোগী হিসেবে সাজানোর চেষ্টা করছে। তিনি দাবি করেছেন জামায়াত শিবির বা অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ফেঁসিয়েছে। কিন্তু তিনি একবারও ব্যাখ্যা করতে পারেননি, যদি তিনি নির্দোষী হবেন তবে কেন তিনি ঘটনার পরপরই দেশ ছেড়ে পালালেন। যেই হাদির মতো সূর্য সন্তানরা 100 বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখনই হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না, বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমালোচকরা যখন নানান কথা বলছেন, তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ঈমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালিউট জানাতে বাধ্য হবেন। ওসমান হাদির মতো একজন তুক্ষর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যে মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়ও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন। হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল, তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র 2 দিনের। 80 বছরের জিন্দিগি পার করে আখেরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে। স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এতিম সন্তানের জন্য।
হাদির পারিবারিক প্রেক্ষাপট জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতা আর সাহস ছিল। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঘাসমহল এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন। তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিকী বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেজ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত। হাদির ৩ বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দ্বীনি শিক্ষার সাথে জড়িত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসার শিক্ষক। এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও নিজের শেকড়কে তিনি কখনো ভোলেননি। হাদি তার জীবনসঙ্গী হিসেবেও বেছে নিয়েছিলেন একজন দ্বীনি ও পর্দানিশীর নারীকে। বরিশালের রহমতপুরে তাদের বিয়ে হয়। হাদির স্ত্রী শুধু হাদির ঘরই সামলাননি, বরং হাদির আদর্শকেও লালন করেছেন। জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন, তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন। হাদির বাচ্চার বয়স যখন মাত্র ৩ মাস, তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি। বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো ৩০ মিনিটও কোলে নিতে পারেননি। সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল। আর হাদির স্ত্রী কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি। তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত। আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর যে স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকেও বিসর্জন দিতে পারেন। জুলাই বিপ্লবের সময় হাদির ভূমিকা ছিল সম্মুখ যোদ্ধার মতো। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতে পূর্ণ, কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোসরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, বরং আসমানে হয়। অথচ এই বীর সৈনিককে থামানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে সেই ষড়যন্ত্র সফলও হয়েছে। গত 18 ডিসেম্বরের সেই কালো রাতে চিরতরে হারিয়ে গেছে বীর হাদি। দেশি এবং বিদেশি আধিপত্যবাদীরা জানত হাদি বেঁচে থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না। রয়ের দালালরা এবং স্বৈরাচারের প্রেতাত্মারা হাদিকে তাদের পথের কাঁটা মনে করত। হাদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি। হাদির রক্তে ভিজেছে বাংলার মাটি, আর সেই রক্ত থেকেই জন্ম নেবে হাজারো হাদি। হাদির স্ত্রীর এই নীরবতা আসলে একটি প্রতিবাদ। তিনি ক্যামেরার সামনে এসে হৈহচ করে বিচার চাননি, কারণ তিনি জানেন দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত অনেক বেশি শক্তিশালী। তিনি তার সন্তানকে কোলে নিয়ে হয়তো শপথ করেছেন যে তার স্বামী যে অসমাপ্ত কাজ রেখে গেছেন তা একদিন তার সন্তান শেষ করবে। হাদির বোন জামাই যেমন বলেছেন, হাদির পা থেকে মাথা পর্যন্ত ছিল দেশপ্রেম। তিনি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যা বলতেন, ঘরের ভেতরে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলতেন। তার মধ্যে কোনো ভণ্ডামি বা দ্বিমুখী চরিত্র ছিল না। আর এমন একজন স্বচ্ছ মানুষের জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীও ছিলেন সমান স্বচ্ছ ও পবিত্র মনের অধিকারী। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়, তখন ছাত্র জনতার ঢল নামে। সবাই এক নজর তাদের প্রিয় নেতাকে দেখতে চায়, কিন্তু হাদির স্ত্রী জনসমুদ্রে মিশে না গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। তার এই অদৃষ্ট উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে তিনি স্বামীর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকবেন। হাদির মা এবং স্ত্রী দুজনেই পর্দা রক্ষা করে নিজেদের সম্মান বজায় রেখেছেন। আজকের যুগে যখন সামান্য কিছু হলেই মানুষ লাইভে এসে ভাইরাল হতে চায়, সেখানে হাদির পরিবারের এই অবস্থান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। হাদির মৃত্যুর পর তার পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এতদিন যারা হাদির ছায়ায় নিরাপদে ছিলেন, আজ তারা অভিভাবকহীন। কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি জানেন তার স্বামী তাকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার শিক্ষা দিয়ে গেছেন। হাদি একবার বলেছিলেন, আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির স্ত্রী এখন সেই স্বপ্ন বুকে লালন করছেন। তার কোলের শিশুটি হয়তো এখন বুঝতে পারছে না সে কি হারিয়েছে, কিন্তু একদিন সে বড় হবে এবং জানবে তার বাবা ছিলেন এই দেশের এক সূর্য সন্তান, যিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। আর সেই বাবার রক্ত তার শরীরেও বইছে।
কথায় আছে পাপ নাকি বাপকে ছাড়ে না। ঘাতক ফয়সালের স্ত্রী, প্রেমিকা আর বাবাকে রিমান্ডে গরম ডিমের থেরাপি দেয়া হচ্ছে। ডিম থেরাপি খেয়ে কুলাঙ্গার বাবা স্বীকার করেছেন তিনিও এই কিলিং মিশনে যুক্ত। অবশেষে দেশবাসী নিশ্চিত হল যে ইউনূস সরকারের প্রশাসন অহেতুক পরিবারের লোকেদের ধরে এনে হেনস্থা করছে না। রিমান্ডে কি গোপন তথ্য দিল শুটার ফয়সালের বাবা, কিভাবে সে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিল, চলুন জেনে নেওয়া যাক। হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বলেছেন ফয়সালের সব অপকর্মের বিষয়ে জানতেন তারা। হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র রুকাতেও তারা সহযোগিতা করেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয়। জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সালের মা বাবা আরও বলেন, ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। হাদির বাবা আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়। ওই বাসায় তার মা, বাবা ও বোন ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল ৩টি অস্ত্র তার বাবার কাছে দেয়। এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজিতে ওঠে। তার বাবাই সব ব্যবস্থা করে দেন। ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। একটি সূত্র বলছে এই মিশনে ভারত থেকে ফয়সালের কাছে যে বিশাল অঙ্কের অর্থ এসেছে তার ভাগ ফয়সালের বাবা এবং তার পরিবারও পেয়েছে। তবে ফয়সাল যে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটি সঠিক নাকি তার বাবা মিথ্যা বলছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখতে বলেছে দেশবাসী। হতে পারে ফয়সাল এখনও দেশে আছে, কিন্তু তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে। এদিকে জবানবন্দিতে ফয়সালের বাবা আরও বলেন ফয়সাল ৩টি বিয়ে করেছে এবং তার একজন গার্লফ্রেন্ড রয়েছে। ডেফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়ায় সে। এরপর বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ছেলে ফয়সাল মাদক গ্রহণ সহ নানা অপরাধে জড়িত ছিল, এসব জানতেন বাবা মা। তবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেও জানান তারা। ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় থাকতেন। এদিকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফয়সালের মা বাবা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে। ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন। পিপি আরও বলেন, ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন, তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। আসামি নুরুজ্জামান নোমানী কক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তখন আদালত জানতে চান তার কিছু বলার আছে কিনা। তখন নোমানী বলেন, অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত। প্রায় ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়। তবে গত ৩ মাস আমাদের কোনো সাক্ষাৎ হয়নি। তিনি আরও বলেন, আমি গাড়ির ব্যবসা করি। ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল। সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল, কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল। তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম। বিচারক তার কাছে জানতে চান ওই ড্রাইভারকে তিনি চিনেন কিনা। নোমানী বলেন, হ্যাঁ বিচারক। তিনি কোথায় আছেন তা জানতে চাইলে নোমানী বলেন, ডিবিতে আছে। আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নোমানী আরও বলেন, শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল, ভাই আমি বিয়ে করেছি, স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায়। পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি আগারগাঁও পাঠাতে বলে। তখন আমি তাকে বলি সুমন ভাইকে ফোনে কল দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি আরও বলেন, দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখি ছোট চুল। বিচারক তাকে বলেন, রিমান্ড মানে শাস্তি নয়, তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন, আপনার কিছু হবে না। এরপর আদালত আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, ১৩ ডিসেম্বর মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব ২। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। ১৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৩ দিনের রিমান্ড দেয়া হয়। রিমান্ড চলাকালীন তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এছাড়া বিআরটিতে তার নামে রেজিস্ট্রেশন করা ২টি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজু জিক্সার ও আরেকটি ইয়ামা। তবে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার ভুল রয়েছে। যে নম্বরের শেষে ৬ থাকার কথা সেখানে ৫ শনাক্ত করা হয়েছে। শামীম হাসান বলেন, তার নামে বিআরটিতে ২টি মোটরসাইকেল রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া গেছে। তবে মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সঙ্গে তার রেজিস্ট্রেশন করা গাড়ির নম্বর প্লেটের মিল পাওয়া যায়নি। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির, ফয়সাল স্ত্রী শাহিদা পারভীন ইসলামিয়া, বান্ধবী মারিয়া
মারিয়া আক্তার লিমা ও শালক ওয়াহিদ আহমেদ শিপু রিমান্ডে রয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার কবিরের 7 দিন এবং সোমবার অপর 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন। এদিকে একটি সূত্র বলছে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের